আমরা যে আরআরবি গ্রুপ ডি এবং ডাব্লিউবি গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে সিরিজ চালু করেছিলাম, আজকে তার ৪র্থতম সিরিজ। এই সিরিজের মাধ্যমে আমরা জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটি সিরিজে 15টি করে প্রশ্ন আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো যে কোন কলামটি এ এবং কলাম বি এর সঙ্গে মিলাতে হবে। কলাম এ আছে বিভিন্ন শিলার নাম, পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, এবং কলাম বি এ আছে তার উদাহরণ চুনাপাথর, গ্রানাইট আর হচ্ছে গ্লাইস। এর উত্তর আসবে অপশন ডি। আচ্ছা, পাললিক শিলার উদাহরণ হচ্ছে চুনাপাথর এবং আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, রূপান্তরিত শিলার নাম হচ্ছে গ্লাইস। এটার উত্তর আসবে অপশন ডি। পাললিক শিলা গঠিত হয় নদী, হ্রদ এবং সমুদ্রের পলি দীর্ঘদিন ধরে জমা হয়ে বালি এবং কাদা যে খনিজ থেকে, এবং এর উদাহরণ হচ্ছে চুনাপাথর। আগ্নেয় শিলা তৈরি হয় পৃথিবীর গভীরের মধ্যে অবস্থিত আসা গলিত ম্যাগমা বাইরে এসে লাভা ঠান্ডা হয়ে যায় এবং জমাট বেঁধে যায়। এর উদাহরণ হচ্ছে গ্রানাইট শিলা। রূপান্তরিত শিলা গঠিত হয় যখন কোনো বিদ্যমান শিলা বা পাললিক শিলা এবং আগ্নেয় শিলা উচ্চ চাপ, উচ্চ তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় নতুন শিলায় পরিণত হয়, তখন তাকে রূপান্তরিত শিলা বলা হয়। এর উদাহরণ হচ্ছে গ্লাইস এগ। পরবর্তী প্রশ্ন হলো প্রোক্যারিওটিকের তুলনায় ইউক্যারিওটিক কোষের একচেটিয়াভাবে কোন অঙ্গাণু থাকে। প্রোক্যারিওটিক কোষের তুলনায় ইউক্যারিওটিক কোষে একচেটিয়া মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু দেখতে পাওয়া যায়। উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। প্রোক্যারিওটিক কোষ এটি অনুন্নত, যেমন ব্যাকটেরিয়া, জীবদের দেখতে পাওয়া যায় গঠন সরল এবং ঝিল্লিবদ্ধ অঙ্গাণু অনুপস্থিত। ইউক্যারিওটিক কোষের অন্যতম জীবের মধ্যে দেখতে পাওয়া যায় এখানে মাইটোকন্ড্রিয়া উপস্থিত হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানে গ্লুকোজের অক্সিডেশন ঘটিয়ে এডিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন হলো শরীরের কোথায় প্রোটিন হজম শুরু হয়। তো প্রোটিন হজম শুরু হয় পাকস্থলীতে। উত্তর হয়ে যাবে অপশন এ, পাকস্থলী। প্রোটিন হজমের জন্য বিশেষ এনজাইম পেপসিনের প্রয়োজন হয়। পাকস্থলীতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিনকে নেচার এবং পেপসিন এনজাইমকে সক্রিয় করে। এর ফলে বড় প্রোটিন অঙ্গুল ভেঙে ভেঙে ছোট ছোট পেপটাইডে রূপান্তরিত হয়। মুখে শুধু চিবিয়ে যান্ত্রিক প্রক্রিয়ায় খাবার ভাঙে কোনো প্রোটিন হজমকারী এনজাইম কাজ করে না। তাই প্রোটিনের যে এনজাইম শুরু হয়েছে পাকস্থলীতে। পরবর্তী প্রশ্ন হলো কোন যৌগের একটি অণুতে থাকা সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফলকে কি বলা হয়। তো কোন যৌগের একটি পরমাণুর থাকা পারমাণবিক ভরের যোগফলকে বলা হয় আণবিক ভর। তো হয়ে যাবে অপশন ডি, আণবিক ভর। একটি যৌগের অণুতে যতগুলি ভিন্ন ভিন্ন পরমাণু থাকে তাদের প্রত্যেকের পারমাণবিক ভরের যদি আমরা যোগফল করি তাহলে পাওয়া যায় আণবিক ভর। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এর মধ্যে 2টি পরমাণু থাকে, এবং অক্সিজেনের আণবিক পারমাণবিক ভর হচ্ছে 16। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে আণবিক ভর, যেটা হচ্ছে 18। পরবর্তী প্রশ্ন হলো শব্দ নিনাদ বা সনিক বুম কবে উৎপন্ন হয়। তো শব্দ নিনাদ উৎপন্ন হয় শব্দের গতির চেয়ে যদি বেশি গতিতে চলে, শব্দের গতির যে গতি তার চেয়ে বেশি গতিতে যদি চলে তাহলে শব্দ নিনাদ উৎপন্ন হয়। উত্তর হয়ে যাবে অপশন এ। যখন কোনো বিমান বস্তুর শব্দের গতি প্রায় 132 মিটার পার সেকেন্ড এর চেয়ে দ্রুত চলে, তখন বাতাসের চাপ তরঙ্গ একত্রিত হয়ে হঠাৎ হঠাৎ ভেঙে যায়। এই ভাঙনের ফলে প্রবল বিস্ফোরণের মতো শব্দ উৎপন্ন হয়, একে শব্দ নিনাদ বলা হয় বা সনিক বুমও বলা হয়। সুপারসনিক জেটে বা রকেটের ক্ষেত্রে এই ঘটনা বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন ভিন্নটি মধ্যে কোনটি ভিন্ন। তো এখানকার ভিন্ন হচ্ছে অসলো। উত্তর হয়ে যাবে অপশন সি, অসলো। এখানে ইয়েন জাপানের মুদ্রাকে বলা হয়, ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাকে বলা হয় এবং রিয়েল সৌদি আরবের মুদ্রাকে বলা হয়। কিন্তু অসলো হলো কোনো মুদ্রা নয়, এটি নরওয়ের রাজধানী শহরে নাম, তাই এটি অন্যদের থেকে ভিন্ন। পরবর্তী প্রশ্ন হলো মানবদেহের রক্তের কোন উৎপাদন জমাট বাঁধতে সাহায্য করে। তো মানবদেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লেটলেট বা অনুচক্রিকা। উত্তর হয়ে যাবে অপশন সি, প্লেটলেট। রক্তক্ষরণ হলে প্লেটলেট ফেটে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরণ করে। এই প্রোথ্রম্বিনকে থ্রোম্বিনে রূপান্তরিত করে, যা ফ্লাইবিন তৈরি করে, যা রক্তক্ষত স্থানকে বন্ধ করে দেয়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ রোধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 73তম সংশোধন কোন বছরের সংবিধান যুক্ত করা হয়। পঞ্চায়েতি রাজ 73তম সংবিধান যুক্ত করা হয় সংবিধানের 1992 সালে। উত্তর হয়ে যাবে অপশন বি, 1992। ভারতের গ্রামীণ স্বশাসনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য 1992 সালে 73তম সংবিধান আনা হয় এবং 1993 সালে এই আইন কার্যকর হয়। এই আইনে 3 স্তরের পঞ্চায়েতের রাজের কথা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। প্রশ্ন হলো ভারতের অপারেশন ফ্লাড কোন পণ্য বৃদ্ধির জন্য শুরু করা হয়েছিল। তো অপারেশন ফ্লাড চালু করা হয়েছিল দুধ উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে। উত্তর হয়ে যাবে অপশন বি, দুধ। 1970 সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে অপারেশন ফ্লাড শুরু করা হয়। এর লক্ষ্য ছিল দুধ উৎপাদনে বাড়ানো ভারতের স্বসম্পূর্ণ করা। ডক্টর ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে এই প্রকল্প ভারতে শ্বেত বিপ্লবের সূচনা করে। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত। তো পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন স্তর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারে। উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার প্রায় 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তর অবস্থিত। এই স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে উদ্ভিদ, প্রাণী, মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন হলো জাতীয় বিজ্ঞান দিবস ভারতে কবে পালিত করা হয়। তো জাতীয় বিজ্ঞান দিবস ভারতে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এর উত্তর হয়ে যাবে অপশন এ, 28শে ফেব্রুয়ারি। 1928 সালের 28শে ফেব্রুয়ারি সিবি রমন তার বিখ্যাত রমন প্রভার আবিষ্কার করেন, যা পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার। 1986 সালে ভারত সরকার এই দিনটিকে জাতির
বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন হলো মানবদেহের সবচাইতে বড় গ্রন্থি কোনটি? তো মানবদেহের সবচাইতে বড় গ্রন্থি হলো লিভার। হয়ে যাবে অপশন এ লিভার। লিভার প্রায় 1.5 কেজি ওজনের এবং দেহের বিপাক নিয়ন্ত্রণের কেন্দ্র। এটি গ্লাইকোজেন সক্রিয় করে, সঞ্চয় করে রাখে, রক্ত থেকে বিষাক্ত পদার্থ ফিল্টার করে, পিত্তরস উৎপাদন করে যা চর্বি হজমে সাহায্য করে, রক্তে জমে থাকা পুরনো লোহিত রক্তকণিকা ভেঙে নতুন রক্তকণিকা তৈরিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন হলো বঙ্গোপসাগরের সবচাইতে বড় দ্বীপের নাম কি? তো বঙ্গোপসাগরের সবচাইতে বড় দ্বীপের নাম হলো উত্তর আন্দামান। উত্তর হয়ে যাবে অপশন বি উত্তর আন্দামান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরাংশে আয়তনে সবচাইতে বড়। এখানে ঘন বন, বিরল প্রজাতির প্রাণী এবং আদিবাসী উপজাতি বসবাস করে। পর্যটকদের জন্য এই দ্বীপ অত্যন্ত আকর্ষণীয়। নেক্সট প্রশ্ন হলো নিম্নলিখিত কারা ভারতরত্ন পুরস্কার বা কে প্রথম পেয়েছিলেন? তো ভারতরত্ন পুরস্কার প্রথম 3 জনকে দেওয়া হয়েছিল। ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সি রাজাগোপালাচারী। তো এটার উত্তর হয়ে যাবে অপশন বি সি রাজাগোপালাচারী। 54 সালে প্রথম ভারতরত্ন দেওয়া শুরু হয়। প্রথম প্রাপকদের মধ্যে ছিলেন সি রাজাগোপালাচারী, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের শেষ গভর্নর জেনারেল, সিভি রমন, পদার্থবিজ্ঞানী, এবং ডক্টর এস রাধাকৃষ্ণন, শিক্ষাবিদ এবং পরবর্তী রাষ্ট্রপতি। এর নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচাইতে বেশি দায়ী গ্রিনহাউস গ্যাসটি কোনটি? তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচাইতে দায়ী বেশি গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। এটা উত্তর হয়ে যাবে অপশন বি কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস গ্যাসগুলি হলো পৃথিবী পৃষ্ঠ থেকে নির্গত তাপ শোষণ করে এবং পুনঃনিঃসরণ করে, ফলে গড় তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পায়। যদিও মিথেন, নাইট্রাস অক্সাইড তাপের আটক রাখার ক্ষমতা বেশি, কার্বন ডাই অক্সাইড নির্গমন, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানো কারণে সবচাইতে বেশি পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং এর অবদান সর্বাধিক। তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া জলবায়ু পরিবর্তনে এই গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ। তো আজকের ভিডিওতে পর্যন্তই। আমরা দেখব পরবর্তী আরো 15টি প্রশ্ন নিয়ে পরবর্তী সিরিজে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।